আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চন রাজশাহী বোর্ড 2020। দেখো আমাদের ট্যাগ কোয়েশ্চনের মধ্যে কি থাকে, প্রথম অংশ দেওয়া থাকে, পরের অংশ পূরণ করতে হয়। এখন আমরা এ নাম্বারটার মধ্যে অনেক কিছু বোঝার আছে। দেখো এ নাম্বার হচ্ছে ইউ শিওরলি প্ল্যান টু ফেল ইফ ইউ ফেল টু প্ল্যান। দেখো আমাদের ইফ আছে। এখন ট্যাগ কোয়েশ্চনের মধ্যে যদি আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে ইফ থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মানে সহায়ক অংশ, আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ মানে প্রধান অংশ। এখন ঠিক আছে, আমরা প্রথমত ট্যাগ কোয়েশ্চনে ইফ থাকলে বুঝছি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটি অংশ থাকে এটা বুঝছি, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মানে সহায়ক অংশ, আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ মানে প্রধান অংশ, এটা বুঝছি। এখন আমাদের কাজ করতে হয় কোনটা, প্রিন্সিপাল ক্লোজের কাজ করতে হয়, সাবঅর্ডিনেট ক্লোজের কাজ করতে হয় না। এখন প্রিন্সিপাল ক্লোজের কাজ করতে, এখন প্রিন্সিপাল ক্লোজ এটা কি বাক্যের শুরুতে থাকে না শেষে থাকে, এটা আমাদের বুঝতে হবে। এটা কিভাবে বুঝবো, দেখো আমি একটা উদাহরণ দিয়ে রাখছি নিচে ছোট করে, যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করবে, এটা একটা লিখছি। এটাকে আর একটু ঘুরাই লিখছি যে তুমি পাস করবে যদি তুমি পড়ো। এখন দেখো এই জায়গায় তুমি পড়ো এটা কিন্তু আমাদের দেখো সহায়ক অংশ মানে সাবঅর্ডিনেট ক্লোজ, আর তুমি পাস করবে এটা কিন্তু প্রধান অংশ। এই জায়গায়ও তুমি পাস করবে এটা প্রধান অংশ, তুমি পড়ো এটা হচ্ছে সহায়ক অংশ। এখন খেয়াল করো ইফ মানে কি যদি, ইফ মানে কি যদি। দেখো এই জায়গায় যদি কিন্তু আমাদের বাক্যের শুরুতে আছে, তাহলে যখন যদিটা বাক্যের শুরুতে থাকবে তখন আমাদের প্রথম অংশ হচ্ছে সহায়ক অংশ আর পরেরটা হচ্ছে প্রধান অংশ, বুঝা গেছে। আর দুই নাম্বার বাক্যে দেখো যদি কিন্তু বাক্যের শুরুতে না, যদি কিন্তু আমাদের বাক্যের মাঝে আছে, তাহলে যখন যদিটা বাক্যের মাঝে থাকবে তখন প্রধান অংশ হচ্ছে আমাদের শুরুতে আর সহায়ক অংশ হচ্ছে আমাদের পরে, বুঝা গেছে। তাহলে এ নাম্বারে দেখো আমাদের কিন্তু ইফ এটা কিন্তু আমাদের বাক্যের শুরুতে নেই, ইফ আছে বাক্যের মাঝেতে। দেখো এই বাক্যটাকে আমি আবার এইভাবে লিখছি যে ইফ ইউ ফেল টু প্ল্যান, দেখো এটা এইভাবে আমি এই জায়গায় প্রথমে লিখছি ইফ ইউ ফেল টু প্ল্যান, তারপরে কমা দিয়ে এতটুকু লিখছি শেষে যে ইউ শিওরলি প্ল্যান টু ফেল, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো আমাদের ইফ কিন্তু বাক্যের শুরুতে আছে, তাহলে যখন ইফ বাক্যের শুরুতে থাকে তখন কিন্তু দেখো ইফ মানে কি যদি, এই যে এটা যদি শুরুতে থাকে তাহলে কি প্রধান অংশ শেষে, তাহলে ইউ শিওরলি প্ল্যান টু ফেল এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লোজ মানে প্রধান অংশ। আর এই জায়গায় কিন্তু ইফ এটা কিন্তু আমাদের বাক্যের শুরুতে আছে, ইফ কিন্তু আমাদের বাক্যের মাঝে আছে। ইফ মানে কি যদি, তাহলে ইফ এই যদি এটা যদি আমাদের বাক্যের মাঝে থাকে, যে দেখো মাঝে থাকে, তখন কিন্তু আমাদের প্রধান অংশটা বাক্যের শুরুতে। তাহলে এই জায়গায় যেহেতু আমাদের ইফ মাঝে আছে তাহলে আমাদের প্রধান অংশ কোনটা, এতটুকু ইউ শিওরলি প্ল্যান টু ফেল, এটা হচ্ছে আমাদের প্রধান অংশ, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রধান অংশে কাজ করতে হবে মানে প্রথম অংশে। আর যদি আমাদের এটা এইভাবে থাকতো মানে ইফ প্রথমে থাকতো তাহলে আমরা শেষের অংশে কাজ করতাম। তাহলে তোমরা যদি ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে কোনো বাক্যের মধ্যে ইফ পাও তাহলে বুঝবে এটা কমপ্লেক্স সেন্টেন্স আর এটা কি প্রিন্সিপাল ক্লোজে কাজ করতে হবে। এখন তোমার খেয়াল করতে হবে যদি ইফ বাক্যের শুরুতে হয় তাহলে তোমার প্রিন্সিপাল ক্লোজ মানে প্রধান অংশটা হবে বাক্যের শেষে, শেষের অংশে কাজ করতে হবে। আর যদি ইফটা মাঝে হয় তাহলে প্রিন্সিপাল ক্লোজ এটা হবে শুরুতে, ঠিক আছে, শুরুতে। তাহলে এই জায়গায় যেহেতু আমাদের ইফ মাঝে আছে মানে আমরা বুঝছি আমাদের প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এতটুকু আর সহায়ক মানে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে পরেরটুকু। তাহলে আমরা কাজ করি কোনটার, এই প্রথম অংশে। তাহলে প্রথম অংশের কাজ যদি আমরা করি তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব নিতে হয়। এই জায়গায় দেখো আমাদের ইউ শিওরলি প্ল্যান টু ফেল এতটুকুর মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের কি করতে হয়, ডু ডাজ অথবা ডিড আনতে হয়। এখন সেন্টেন্সটা যদি আমাদের পাস্ট টেন্সে থাকে তাহলে হবে ডিড, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হবে ডু অথবা ডাজ। এখন দেখো আমাদের এটা কিন্তু ভার্ব, মেইন ভার্ব হচ্ছে ফেল, এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ানে আছে। দেখো এটার ভার্ব টু হচ্ছে কি এফ এ আই এল ই ডি, ফেলড, এজ এ ফেলড। যদি ইডি থাকতো তাহলে আমরা বুঝতাম এটা পাস্ট টেন্স, ফেলড মানে ব্যর্থ হয়েছিল, আর এই ফেল মানে কি ব্যর্থ হওয়া, মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে আমাদের কি হবে, ডু অথবা ডাজ। এখন যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে এটা হবে ডাজ, আর এস বা ইএস না থাকলে হবে কি ডু। তাহলে এই ফেলের সাথে কি এস বা ইএস আছে, নেই, তাহলে এটা কি হবে ডু। তাহলে প্রথম হবে ডু, এই যে ডু। তারপরে হয়েছে যদি বাক্যটা হাবোধক হয় তাহলে নট আসবে মানে অ্যাফার্মেটিভ, আর যদি বাক্যটা নেগেটিভ মানে না বোধক হয় তাহলে নট আসবে না। তাহলে আমরা যদি দেখি যে ইউ শিওরলি প্ল্যান টু ফেল ইফ ইউ ফেল টু প্ল্যান, তাহলে এই জায়গায় কিন্তু কোনো নাবোধক শব্দ নেই মানে এটা হাবোধকে আছে। তাহলে যেহেতু এটা হাবোধক আছে তাহলে আমাদের নট আনতে হবে। আমরা জানি হাবোধক হলে নট আসবে আর নাবোধক হলে নট আসবে না, যেহেতু হাবোধক তাহলে নট আসবে।
এখন নটটা লিখতে হবে, এই যে নট। তাহলে ডোন্ট বা এটাকে বলে ডু নট বা ডোন্ট। তারপরে কি সাবজেক্টের প্রোনাউন ফর্ম, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, তুমি ইউ এর প্রোনাউন ফর্ম ইউটা শুধু লিখে দিবা, এটা উত্তর হবে ডোন্ট ইউ। এখন এই ডু এর সাথে নট কিন্তু একসাথে লিখতে হবে, ফাঁকা করে লেখা যাবে না। এই যে ডু লেখছো ফাঁকা করে নট, এইভাবে না, ডু আর নট একসাথে লিখতে হবে। আবার নটের সংক্ষিপ্ত রূপ যেমন এন উ টি নট, এইভাবে লেখা যাবে না, লিখতে হবে এন একটা কমা তারপরে টি দিয়ে ডোন্ট, মানে এই নটটা একসাথে লিখতে হবে, আবার এই নটের সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। তা ডোন্ট ইউ এর উত্তর। এটা বাংলা অর্থটা কি ছিল যে ইউ শিওরলি, তুমি নিশ্চিতভাবে, প্ল্যান মানে পরিকল্পনা, টু ফেল মানে ব্যর্থ হবে, ইফ যদি, ইউ ফেল টু প্ল্যান যদি তুমি ব্যর্থ হও পরিকল্পনা করতে। তাহলে এটার মানে হচ্ছে যদি আমরা কোনো একটা কাজ করি তাহলে ওই কাজটার জন্য কিন্তু আমরা পরিকল্পনা করি। এখন আমরা যদি ওই কাজটা যেইভাবে করবো এটার জন্য আমরা যে পরিকল্পনাটা করছি, যদি আমাদের এই পরিকল্পনাটা আমরা ঠিকভাবে করতে ব্যর্থ হই তাহলে আমাদের ওই কাজগুলো করতে আমরা ব্যর্থ হব, এটাই বোঝাইছে। তারপরে বি নাম্বারটা দেখো, একটি গুড মানে ভালো, প্ল্যান মানে পরিকল্পনা, স্কার্সলি, স্কার্সলি মানে হচ্ছে খুব কদাচিৎ বা খুব কম, লেটস, এই লেটস মানে করতে দেওয়া, চলতে দেওয়া, হতে দেওয়া, এরকম, এই জায়গায় হতে দেওয়া, ইউ মানে তোমাকে, ফেল মানে ব্যর্থ হওয়া। তাহলে এ গুড প্ল্যান একটা ভালো পরিকল্পনা, স্কার্সলি খুব কম, লেটস ইউ ফেল তোমাকে ব্যর্থ হবে, ব্যর্থ হতে দিবে, মানে এ গুড প্ল্যান স্কার্সলি লেটস ইউ ফেল একটা ভালো পরিকল্পনা তোমাকে খুব কদাচিৎ ব্যর্থ হতে দেবে, মানে একটা ভালো পরিকল্পনা বেশিরভাগই কি করবে, তোমাকে সফল করাবে, খুব কদাচিৎ বা খুব কম তোমাকে ব্যর্থ করাবে, এটা বুঝাইছে। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের অক্সিলারি ভার্ব আছে কিনা দেখি, অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমাদের মেইন ভার্ব হচ্ছে লেট, ঠিক আছে, লেট। এখন এটা কিন্তু আমাদের ইডি যেহেতু সাথে নাই তাহলে এটা আমাদের পাস্ট ফর্ম না, মানে পাস্ট টেন্স না, এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে আমাদের কি হয়, ডু অথবা ডাজ হয়। এখন যদি ভার্বের সাথে আমি বলছিলাম এস বা ইএস থাকে তাহলে ডাজ হবে, যেহেতু লেট এসে মেইন ভার্ব, এখন এই এসটা যোগ হয়েছে এস বা ইএস, তাহলে এটা হচ্ছে আমাদের ডাজ হবে, এই যে ডাজ। তারপরে আমরা কি জানি, যদি আমাদের বাক্যটা হাবোধক হয় তাহলে নট আসবে, না বোধক হলে নট আসবে না। এখন তোমরা জেনে রাখো এই যে স্কার্সলি, স্কার্সলির জন্য এই জায়গায় নট আসবে না। এক কোশ্চেন করার ক্ষেত্রে তোমাদের স্কার্সলি, তারপর হচ্ছে হার্ডলি, তারপর হচ্ছে রেয়ারলি, আরো কয়েকটা এরকম শব্দ আছে, ওই শব্দগুলা দিয়ে এই জায়গায় নাবোধক অর্থ প্রকাশ করে, ঠিক আছে, কি কি, একটা স্কার্সলি, তারপরে হার্ডলি, তারপরে রেয়ারলি, ফিউ, লিটল, এগুলা দিয়ে নাবোধক অর্থ প্রকাশ করে। তাহলে যদি সেন্টেন্সটা নাবোধক হয় তাহলে আমরা জানি নট আসে না, এই জন্য জায়গায় নট আসবে না। তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কি একটা এ গুড প্ল্যান একটা ভালো বুদ্ধি মানে ভালো পরিকল্পনা, এ গুড প্ল্যান একটা ভালো পরিকল্পনা, এটা একটা বস্তুবাচক নাম, এটা বস্তুবাচক শব্দ, এটা প্রোনাউন ফর্ম হবে ইট, এটা হবে ডাজ ইট, ঠিক আছে, এটা উত্তর হচ্ছে ডাজ ইট। তারপরে সি নাম্বারটা দেখো, গ্রেট পিপল, গ্রেট মানে কি মহান বা মহৎ, পিপল মানে মানুষ, উড ডু মানে করতে পারে, নাথিং মানে কিছুই না, উড ডু নাথিং মানে কিছুই করতে পারে না, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, এ মানে একটি, প্ল্যান মানে পরিকল্পনা, অফ অ্যাকশন মানে কাজের, এ প্ল্যান অফ অ্যাকশন একটা পরিকল্পনার কাজ ছাড়া। এটা পুরোটা অর্থ এরকম হচ্ছে যে গ্রেট পিপল। এখন তোমাদের বুঝতে হবে যে পিপল, এই পিপল অর্থ কিন্তু মানুষ, এখন এই গ্রেট পিপল এটা কিন্তু মহৎ মানুষরা বুঝাইছে, এই গ্রেট পিপল অর্থ কিন্তু মহৎ মানুষরা, এই যে কিন্তু এটা সব সব মানুষকে, সব মহৎ মানুষকে বুঝাইছে, গ্রেট পিপল মানে মহৎ মানুষরা, তাহলে মহৎ মানুষ বলতে সকল মহৎ মানুষকে বুঝাইছে, তাই সবাইকে যদি বোঝায় এটা কি প্লুরাল মানে দে হবে, ঠিক আছে, দে হবে। তাহলে আমাদের প্রথমত এই জায়গায় কি আছে, অক্সিলারি ভার্ব আছে কুড, তাহলে আমরা কুড লিখি, এই জায়গা হবে কুড, প্রথমত কুড লিখলাম। কুড লেখার পরে আমরা কি জানি যে আমাদের বাক্যটা যদি হাবোধক হয় তাহলে আমরা নট আনবো, আর যদি না বোধক হয় তাহলে আমরা নট আনবো না। এখন দেখো এই জায়গায় যে নাথিং, এই নাথিং দেখে আমরা বুঝছি কি এটা নাবোধক, ঠিক আছে, নাথিং, নট, নো, নিদার, এগুলো থাকলে আমরা কি বুঝি এটা নাবোধক, তা যেহেতু নাবোধক তাহলে নট আর আসবে না। এখন গ্রেট পিপল এটা আমরা কি বলছিলাম, মহৎ মানুষরা, সবাইকে বুঝাইছে, এটা কি প্লুরাল মানে কি হবে দে, এস ই ওয়াই দে, এটা কি হবে কুড দে, কি হবে কুড দে। তারপরে ডি নাম্বারটা দেখো, ফরচুন মানে ভাগ্য, অলসো ডেয়ার নট ফেল ভাগ্যও তোমাকে ব্যর্থ হতে দেবে না, এ ওয়েল প্ল্যান্ড এফর্ট একটা ভালো পরিকল্পনার প্রচেষ্টা ধারা। তাহলে এই জায়গায় দেখো আমাদের মোডাল ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ডেয়ার, এই ডেয়ারটা এই জায়গায় সরাসরি আসবে, ডেয়ার বুঝছো, কিন্তু এখন আমাদের নট হবে কি হবে না এটা আমরা বাক্যটা দেখে বুঝবো। দেখো এই জায়গায় বাক্যের মধ্যে নট আছে, তাই নট এ মানে নাবোধক সেন্টেন্স,
মানে কি নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য। তো নাবোধক বাক্য মানে আমরা জানি আমাদের নট আসে না, তো জায়গায় নট আসবে না, শেষ। তারপরে কি আমাদের কি একটা সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে। এখন সাবজেক্ট কি ফরচুন, ফরচুন মানে কি ভাগ্য। তাহলে ভাগ্য এটা হচ্ছে একটা বস্তুবাচক নাম, তাহলে এটা প্রোনাউন রূপ হবে কি ইট। কি হবে ইট, এটা হচ্ছে দেয়ার ইট। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে প্রশ্ন করবা, আমি উত্তর দিয়ে দেবো। তারপর দেখো ই নাম্বারটা হচ্ছে সো, তাই বা সুতরাং, তারপরে কমা পর হচ্ছে প্ল্যান মানে পরিকল্পনা, বিফোর প্রসিড। তাহলে এইটার মানে কি দেখো, সো মানে তাই বা সুতরাং, প্ল্যান বিফোর প্রসিড মানে পরিকল্পনা করো, বিফোর মানে আগে বা পূর্বে, প্রসিড মানে প্রক্রিয়া। এটা মানে বোঝাচ্ছে যে সো প্ল্যান বিফোর প্রসিড, তাই বা সুতরাং তোমরা পরিকল্পনা করো কাজ করার আগে, মানে আগে পরিকল্পনা করো পরে কাজ করো, এটাই বুঝাইছে যে পরিকল্পনা করো কাজ করার আগে। এখন এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, এই জায়গায় যে সো আছে এটা কিন্তু এমনিতে অতিরিক্ত অংশ, এটা কিন্তু আমাদের বাক্যের অংশ না। আমাদের বাক্যের অংশ হচ্ছে এতটুকু, প্ল্যান বি ফর প্রসিড। এখন এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, প্ল্যান মানে কি পরিকল্পনা করা। এখন আমরা জানি সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ। তাহলে বাক্যের শুরুতে আছে প্ল্যান, সো কিন্তু অংশ, সো হচ্ছে অতিরিক্ত অংশ, মূল অংশ হচ্ছে এতটুকু, প্ল্যান বি ফর প্রসিড মানে পরিকল্পনা করো কাজের আগে। তাহলে এই জায়গায় যেহেতু ভার্ব আছে, এখন আমাদের জানি এক কোয়েশ্চন করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা উত্তর হয়। দেখো একটা উত্তর হয় এরকম, এই যে শ্যাল উই, একটা উত্তর হয় শ্যাল উই, আর একটা হয় উইল ইউ। উইল ইউ অথবা এটাকে লেখা যায় ওন্ট ইউ। ঠিক আছে, আমাদের এই যে এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে আরেকটা অংশ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা উত্তর হয়, একটা উত্তর হচ্ছে শ্যাল উই, আরেকটা উত্তর হচ্ছে উইল ইউ। উইল ইউকে আবার অন্যভাবে লেখা যায় ওন্ট ইউ। তো যাই হোক, তুমি উইল ইউ ধরো, তাহলে শ্যাল ইউ অথবা উইল ইউ। এখন তুমি কখন উইল ইউ আর কখন শ্যাল ইউ বসাইবা মনে রাখবা। এই যে আমরা যে জানি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে, এখন এই ভার্বটা যদি এইটা হয়, দেখো এই যে এইরকম, যদি এই জায়গায় এইটা হয়, দেখো এই যে লেট আস অথবা LETS লেটস, এই যে দুইটা শব্দ, এই লেট আস আর লেটস দুটোটা কিন্তু একই। দেখো লেট দিয়ে উপরে কমা দিয়ে আছে, লেটস আর লেটাস, এই লেটাস হচ্ছে পূর্ণরূপ আর লেটস হচ্ছে সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি এই লেটাস বা লেটস এই দুইটা শব্দ দেখো তাহলে চোখ বন্ধ করে উত্তর হবে শ্যাল উই। আর এই দুইটা বাদে যত ভার্ব আছে সব ভার্ব যদি থাকে তাহলে হবে উইল ইউ। ঠিক আছে, এখন যদি শুধু লেট হয় তাহলে উইল ইউ হবে, শুধু লেটাস বা এই লেট পরে কমা এস লেটস, লেটাস বা লেটস এই দুইটা শব্দ থাকলে হবে কি শ্যাল উই, ডাইরেক্ট শ্যাল উই। এটার ক্ষেত্রে ওই অক্সিলারি ভার্ব পরে নট এইভাবে না, ডাইরেক্ট শ্যাল উই। আর যদি এই লেটাস বা লেটস এই দুইটা বাদে যেই কোনো ভার্ব বসলে উইল ইউ, তাহলে আমাদের দেখো এই প্ল্যান, এটা কি আমাদের লেটাস বা লেটস না, তাহলে আমরা জানি লেটাস বা লেটস এই দুইটার ক্ষেত্রে শ্যাল উই, আর বাকি সব ভার্বের ক্ষেত্রে কি উইল ইউ। তো যেহেতু এটা শ্যাল আর লেটাস না বা লেটসও না, তাহলে আমরা বুঝছি এটা আমাদের উইল ইউ হবে। তাহলে আমরা এটা উইল ইউ লিখে দেব, উইল ইউ। এখন তুমি যদি উইল ইউ না লেখো তাহলে তুমি ওন্ট ইউ লিখতে পারো। আরেকটা কথা বলি, এখন তুমি লেখছো উইল ইউ, আরেকজন লিখছে ওন্ট ইউ, বললেন আবার তারটা ভুল। তুমি উইল ইউ লেখছো তোমারটা সঠিক, আরেকজন ওন্ট ইউ লিখছে তারটাও সঠিক। এখন বুঝতে হবে লেটাস বা লেটস কিনা, লেটাস বা লেটস হলে শ্যাল উই বসাবা, আর যদি এই দুইটা বাদে যে কোনো ভার্ব বসে যেমন প্ল্যান বা অন্যান্য ভার্ব বসতে পারতো তাহলে হবে উইল ইউ বা ওন্ট ইউ। আর এ নাম্বারটা যেটা আমি বুঝাইছিলাম, এ নাম্বারটা ওই কমপ্লেক্স সেন্টেন্স, এটার জন্য আমি জায়গায় নিচেও দুইটা বাংলা বাক্য লিখে রাখছি, আবার নিচে আর একটা ইংরেজি বাক্য লিখে রাখছি। এটা একদম মূল কথা কি, যদি তোমার ইফটা যদি তোমার এই মাঝে থাকে বাক্যে, তাহলে তোমার বুঝতে হবে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে শুরুতে, এই শুরুর অংশের কাজ করবা। আর এই ইফটা দেখো আমি এই জায়গায় লিখছি, ইফটা যদি তোমার শুরুতে থাকে তাহলে তুমি কাজ করবা শেষের অংশের। খুব সহজ, ইফ মাঝে থাকলে কাজ করবা প্রথম অংশের, আর ইফ শুরুতে থাকলে কাজ করবা শেষের অংশের। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের রাজশাহী বোর্ড 2020 ট্যাগ কোয়েশ্চেন সমাধান।